ভূমিকম্প হলে সোশ্যাল মিডিয়ার হট টপিক, কে টের পেল কে পেল না, এই নিয়ে দিনভর চলে পোস্ট আর কমেন্ট চালাচালি। ভূমিকম্প তো আর ঠেকানো যাবে না, কিন্তু থাকার ভবনটি যদি মজবুত হয় তবে হয়তো কিছুটা ঠেকানো যাবে ক্ষয়ক্ষতি। আবার কোথায় হচ্ছে ভূমিকম্প তার উপরও নির্ভর করে ক্ষয়ক্ষতির পরিমাণ। আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পের কথাই ধরুন। এর উৎপত্তি স্থল এত দুর্গম যে হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছে। রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্পে দেশটির উত্তর পূর্ব কুনার প্রদেশের এই অবস্থা। একবার ভাবুন তো, এই মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে কি হবে? রাজধানীর কি অস্তিত্ব থাকবে? মানুষগুলোরই বা কি হবে? আজ জানাবো সেই সব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 31 আগস্ট আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্পের 2 দিনের মাথায় দেশটির পূর্বাঞ্চলে 5.2 মাত্রার আফটারশক আঘাত হানে। এতে ভূমিধসের কারণে বিপাকে পড়েছেন উদ্ধারকারীরা। রাস্তাঘাট বন্ধ হয়ে কঠিন হয়ে পড়েছে সড়কে চলাচল। প্রত্যন্ত গ্রামগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনও চাপা পড়ে থাকার সংখ্যা অগুন্তি। অবস্থার ভয়াবহতায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। যতটুকু সম্ভব চলছে হেলিকপ্টারে। বেঁচে যাওয়া মানুষেরা খালি হাতেই বের করে আনছেন আহত আর নিহতদের। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকার স্থাপনাগুলো এমনভাবে তৈরি যেখানে বড় মাত্রার ভূমিকম্পে অধিকাংশ ভবন ধসে পড়বে। ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। সম্প্রতি এসব স্থানে ভূমিকম্প বাড়তে দেখা যাচ্ছে, যার প্রভাব পড়ছে গোটা দেশে। ঢাকায় 6 কিংবা 7 মাত্রার ভূমিকম্প হলে কি হবে ভাবতে পারেন? নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পনা অব্যবস্থাপনা মিলিয়েই গড়ে উঠেছে আমাদের মেগা সিটিগুলো। 2 কোটির বেশি মানুষের আবাসস্থল তিলোত্তমা ঢাকা। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকার তালিকায় ঢাকা 6 নম্বরে। ঢাকার ভূমিকম্পের ঝুঁকি নিয়ে 2024 সালে একটি গবেষণা প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেখানে বলা হয়েছে, 7 মাত্রা পর্যন্ত ভূমিকম্পে ঢাকার মোট ভবনের 40% ধসে পড়তে পারে। তার মানে রিক্টার স্কেলে 6.9 মাত্রার ভূমিকম্পে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়বে। ভূমিকম্প দিনে হলে কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে ঘুমের ঘোরে প্রাণ হারাবে কমপক্ষে 3,20,000 মানুষ। আফগানিস্তানে যেসব গ্রামে ভূমিকম্প হয়েছে সেখানে তেমন কোনো বড় ভবন ছিল না, তাতেই ভেঙে পড়েছে উদ্ধার কার্যক্রম। আর ঢাকার বিপর্যয়ের মাত্রা বুঝতে শহরের আগুন লাগার ঘটনার সাথে তুলনা করা যায়। গুলশানের মতো অভিজাত এলাকার আধুনিক ভবনে আগুন ধরলেও ফায়ার সার্ভিসকে কাজ করতে বেগ পেতে হয়। 40 তলা উচ্চতার সিঁড়ি থাকলেও রাস্তা সরু হওয়ায় অনেক সময়ই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় তাদের। পুরান ঢাকার পরিণাম তো অনুমান করাও কঠিন। নিয়ম নীতির তোয়াক্কা না করেই স্থাপনা গড়ে তুলেছেন যে যার মতো। ভবন টু ভবনের যে ডিস্টেন্স আফগানিস্তানে যেমন দুর্গম, আমাদের এখানেও ইভাকুয়েশনের বা ভবন যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা ভূমিকম্পের জন্য একটা ভবন ক্ষতিগ্রস্ত হলে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের পরিস্থিতি খুব দুর্বিষহ হয়ে পড়বে এবং হতাহতের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করা যায়। আর যেহেতু প্রফেশনালদের ইনভলভমেন্টে সব বিল্ডিং তৈরি হয় না, তো যদি একটা সেফ বিল্ডিং থাকে তার পাশে যদি আরেকটা আনসেফ বিল্ডিং থাকে, দেখা যাবে একটা আরেকটাকে সেফ বিল্ডিংটাকেও ক্ষতিগ্রস্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং কোড কি মানা হচ্ছে কিনা সেটা আসলে কেউ দেখভাল করছে না। তো প্রথমত এটা একটা কারিগরি বিষয়। তো ভবন তৈরি করতে হলে এটা যদি ভূমিকম্প সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারে, তাহলে ভবনটা হতে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি, এবং এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল আরো কিছু কোড আছে। কিন্তু এটা আমরা কোড যে আছে, এই কোডটা আমরা কতজন জানি বা কতজন বুঝি? যেহেতু একটা কারিগরি বিষয়, তো সেটা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্পৃক্ততা থাকা প্রয়োজন, এবং এই বিষয়গুলা ইনকর্পোরেট করতে গেলে খরচেরও বিষয় থাকে। তো ভবন বানানোর সময় যদি সেই সচেতনতাটা, কারিগরি বিষয়ে সচেতনতাটা না থাকে এবং খরচ কমানোর জন্য যদি বিল্ডিং কোড অনুসরণ না করা হয়, সেক্ষেত্রে ঢাকা শহর ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কালে কালে বেলা গেছে অনেক, তাই বলে কি সতর্ক হবেন না? বেটার লেট দেন নেভার।
আসন্ন বিপদ নিঃশ্বাস ফেলছে কাঁধেই।